প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬ জুলাই। সাথে আছে আমি নুসরাত জাহান জেরি। প্রিয় দর্শক, দেশে প্রবাসে বা যেখান থেকে এই মুহূর্তে চ্যানেল আইয়ের পর্দায় ডেডলাইন ৩৬ জুলাই দেখছেন, তাদের সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। আমাদের আজকের পর্বে আমরা কথা বলবো নতুন বছরের নতুন বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই। দেখতে দেখতে শেষ হলো আরও একটি বছর। শেষ হওয়া ২০২৪ সাল বাংলাদেশের ইতিহাসের পাতায় লেখা থাকবে। ২০২৪-এর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনে বিএনপি জামাত অংশ নেয়নি। দল হিসেবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ও আরও কিছু ছোট দল অংশ নেয়। ২০১৪ থেকে ২০২৪-এ যে ৩টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার সব কয়টি বিতর্কিত। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তাদের দলের নেতাদের স্বতন্ত্র হিসেবেও অংশ নেওয়ার সুযোগ করে দেয়। জুলাই মাসে শুরু হয় সরকারি চাকুরিতে কোটার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট বা ৩৬শে জুলাই পতন হয় আওয়ামী লীগ সরকারের। সরকার পতনের পর দেখা দেয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সড়কে বিশৃঙ্খলা। একটি পর্যায়ে এ দুটি সমস্যার সমাধানে এগিয়ে আসেন ছাত্র জনতা। তারা যেমন একদিকে রাত জেগে এলাকায় এলাকায় পাহারা দিয়েছেন, তেমনি সড়কে পালন করেছেন ট্রাফিকের দায়িত্ব। সরকার পতনের ৩ দিন পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গঠন করা হয় উপদেষ্টা পরিষদ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর হঠাৎ করেই দেশের একটি বড় অঞ্চল বন্যা কবলিত হয়। সে পরিস্থিতিও সরকারের সাথে সাধারণ মানুষ এক হয়ে মোকাবেলা করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই বিভিন্ন দাবিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন স্থানে আন্দোলন করেছেন। অনেক সময়ই তারা রাজধানীর প্রধান সড়ক, রেলপথ আটকে রেখেছিলেন। আবার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও অনেকে আন্দোলন করেছেন। বছরের শেষ দিকে এসে আন্দোলন কিছুটা কমে। ৫ আগস্টের পর এইচএসসি পরীক্ষার্থীরা বাকি পরীক্ষা না দিতে আন্দোলন করলে তা মেনে নেয় সরকার। পরবর্তীতে আবার যারা ফেল করে তাদের পাশের দাবিতেও আন্দোলন হয়েছিল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে বিপাকে ফেলেছে। এক এক সময় এক এক পণ্যের মূল্য আকাশ ছোঁয়াও হয়েছে। নিত্যপণ্যের দাম সরকার নিয়ন্ত্রণে রাখার বিভিন্ন উদ্যোগ নিলেও তার প্রভাব সামান্যই পড়েছে বাজারে। ৫ আগস্টের পর বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা হয়েছিল। আবার দেশের দুটি শীর্ষ দৈনিক কার্যালয়ের সামনে গরু জবাই করে চাপে ফেলার মতো ঘটনা ঘটেছে। সবশেষ সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর সকল সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। পাঁচ আগস্টের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়েও আলোচনা রয়েছে সর্বত্র। আগামী জাতীয় নির্বাচন নাকি সংস্কার, কোনটা আগে হবে তা নিয়ে যেমন রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, তেমনি আলোচনা রয়েছে সাধারণ মানুষের মাঝেও। নতুন বছরে মানুষের প্রত্যাশা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে, বন্ধ হবে ছিনতাই ডাকাতি সহ অন্যান্য অপরাধ, সেই সাথে কমবে নিত্যপণ্যের দাম।
প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মিশু আলী সুহাস এবং সুমাইয়া শাইনা। কেমন আছেন আপনারা? ভালো আছি। আপনাদেরকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। ধন্যবাদ। আমি প্রথমে জানতে চাইবো, এই যে পুরনো বছরে কিন্তু হলো যে এক অন্যরকম বাংলাদেশ পেয়েছি আমরা, যাকে বলা হয়ে থাকে নতুন বাংলাদেশ। তো এই বছরে মানে নতুন এই বাংলাদেশকে আসলে কিভাবে দেখতে চান, প্রথমে আপনার কাছে জানতে চাইবো জনাব সুহাস। দেখুন, আমরা যেহেতু একটা বিপ্লবের অংশ হয়েছি, গত বছরেই যে বিপ্লবের যে অংশটি ছিল সেই অংশ থেকে আমরা নতুন বছরে আমরা এই একটা জেনারেশন জেনজেড যেটাকে আমরা বলি, যেভাবে শোষিত হয়েছে এবং যেভাবে দেখেছে যে রাজনৈতিক যে একটা রাজনৈতিক পরিবেশ বা বাংলাদেশের যে দুর্নীতি, বিভিন্ন মানে গুম, হত্যা সব কিছুই আমরা দেখে বড় হয়েছি। তো আমরা চাই নতুন বাংলাদেশে একটি সুস্থ ধারার পরিবেশ থাকবে, সুস্থ একটি পরিবেশ থাকবে এবং মানুষ যাতে শ্বাস নেওয়ার যে রাজনীতি হোক আর যে কোনো ফিল্ডে প্রফেশনে হোক, তারা যাতে তাদের শ্বাস নিয়ে কাজ করতে পারে এবং সুন্দর একটি শ্বাস নিতে পারে সুন্দর বাংলাদেশে। সে সুস্থ ধারা বলতে কি বোঝাতে চাচ্ছেন, একটু ডিটেলসে জানতে চাই। সুস্থ ধারা বলতে বোঝাতে যাচ্ছি যে দেখুন, আমরা যে রাজনীতির কথা বলি, রাজনীতি ফিল্ডে হত্যা, গুম, ধর্ষণ, তারপরে নির্যাতন, আমরা দুর্নীতি, এই জায়গাগুলোকে আমরা যেভাবে একজনের অপহিংসা রাজনীতি দমন করা, এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে যাচ্ছি। আমরা চাচ্ছি সকল মতধারার রাজনীতি দলগুলো নিজস্ব রাজনীতির যে কাঠামো রয়েছে সেভাবে তারা রাজনীতি চর্চা করবে এবং সকলেই সেটির সাথে সহমত পোষণ করবে এবং একই সাথে ঐক্য হয়ে রাষ্ট্রের জন্য ঐক্য হয়ে কাজ করবে। আমি সুমাইয়া শাইনা আপনার কাছে যাইব একটু, যে আপনি আসলে কেমন ধরনের বাংলাদেশ দেখতে চান? গত বছর মানে সবচেয়ে বেশি উচ্চারিত যে শব্দটা সেটা হচ্ছে বৈষম্যহীন। তো এই যে বৈষম্য, সোসাইটির সকল বৈষম্য গিয়ে আমরা একটা সমতার দেশ পাবো। সমতার ভিত্তিতে বাক স্বাধীনতায় মানে প্রত্যেকে বাক স্বাধীনতা পাবে, প্রত্যেকে কথা বলার স্বাধীনতা পাবে এবং প্রত্যেকটা ফিল্ডে যেখানেই দুর্নীতি, লুটপাট, ধর্ষণ, মানে এই যে অপশাসন, দখলদারিত্ব, এর বিরুদ্ধে যেন একটা লড়াই জারি থাকে এবং সেই লড়াই সকলে যাতে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারে, এই প্রত্যাশাটাই আমার থাকবে, যাতে বৈষম্যহীন সমাজ অর্জনের যে লড়াই, সেই লড়াইটা যাতে জারি থাকে। এই 25 সাল আমার জন্য সেই প্রত্যাশা যাতে নিয়ে আসে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর নতুন বাংলাদেশে আসলে অনেকেই বলছেন অনেক ধরনের সমস্যা মোকাবিলা করছে, তা কি আসলে ঠিক কি হবে বলে মনে করেন? দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের আগে আমাদের যে পলিসিগুলো, পলিসি সিস্টেম, প্রেক্ষাপটটা যেটা ছিল সেটি হলো 16 বছরও না, বিগত 53 বছরের যে কাঠামো, এটি কিন্তু আসলে আমরা বিপ্লব জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় গত বছরে যে আমাদের জুলাই অভ্যুত্থানটি হয়েছে, সেখানে যেমন জনমানুষের যেমন সমাগম ছিল, তাদের যে চাহিদা বা চেষ্টাটা ছিল সেটির যে আমাদের বহিঃপ্রকাশ, সেটি আমরা আসলে স্থিতিশীল একটা পরিবেশে এসে আমরা সেটি করতে চেয়েছি এবং আমরা সেই পলিসি কাঠামোগুলো ভেঙে ফেলার জন্য নতুনভাবে যে আমাদের পলিসি মেকিং, ছাত্র জনতার ঐক্যতার সিদ্ধান্তেই আমরা নতুন ধারার যে পলিসি সেটি চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের যে এখনও আমরা জানি যে আগের যে আমলাতান্ত্রিক জটিলতা বলেন, তারপরে আপনার ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, এখন এই সিন্ডিকেটদের বিরুদ্ধে আমরা আসলে এখনও আমরা শক্ত অবস্থানে যেতে পারিনি। সেই শক্ত অবস্থানে যেতে হলে আমাদের সকলে জনমত একদম ঐক্য এসে পৌঁছানো প্রয়োজন, আর সেটি অনেক ধীর গতিতে হলেও আমরা চাচ্ছি আগামীতে এই ঐক্যটা ধরে রেখে এই সিন্ডিকেটগুলোকে আমরা নতুনভাবে সাজিয়ে আসতে পারবো এবং এই সিন্ডিকেটগুলো ধ্বংস করে নতুনভাবে আমরা যেই ধারার বা আমরা যেভাবে ঐক্য হয়েছিলাম জুলাইতে, যে এক হয়েছিলাম, যেখানে যে অপহিংসার রাজনীতি থেকে শুরু করে দ্রব্যমূল্যের দাম থেকে আমরা গরিব এবং কৃষক থেকে শুরু করে সকলকে এক জায়গায় আনার যে কাজটি করেছি সেটি আগামীতেও করব। মানে আমাদের যে জনমানুষের যে চাওয়াটা সেটি প্রতিফলিত করব। আমি সুমাইয়া শাইনা আপনার কাছে একটু জানতে চাইবো, কি বলে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হাতে নেওয়ার পর থেকে কি আসলে আমাদের সমস্যা বেড়ে গেল? না, সমস্যা বেড়ে গেছে এই কথাটা ঠিক না, কিন্তু আসলে জনগণ এতদিন ধরে যেই চাপা আত্মনাদগুলো যেগুলো ছিল সেগুলো যেভাবে বেরিয়ে আসছে এই সময়টাতে, কিন্তু আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই যে জনগণের যে প্রত্যাশা, এই প্রত্যাশায় কিন্তু সে উত্তীর্ণ হতে পারে নাই আমার মনে হয়। কারণ
গত 5 মাস হয়তো চললো, আমরা দেখছি এখনো পর্যন্ত আহতরা চিকিৎসা পাচ্ছে না, চিকিৎসাহীনতায় ভুগছে, তারা মারা যাচ্ছে। মানে 24-এর পরে এই ঘটনার সম্মুখীনও আমাদের হতে হবে যে 24-এর যারা আহত হয়েছেন তারা চিকিৎসার জন্য আন্দোলন করতে হচ্ছে তাদের। ফলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রথম দায়িত্বগুলো ছিল, আহতদের চিকিৎসা, যারা গত আমলে যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার এবং কতিপয় সংস্কার করা, তার মধ্যে প্রথম এবং প্রধান দুটি কাজ করতে কিন্তু তারা এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছে। এমন ভাবার কিছুই নেই যে রাষ্ট্র আসলে এখানে অক্ষম। রাষ্ট্রের কিন্তু যথেষ্ট শক্তি আছে, সে চাইলেই যথাযথভাবে কিন্তু আহতদের লিস্ট করা, আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারত। কিন্তু এখন আমরা দেখছি যে এই ধরনের অভিযোগগুলো কিন্তু নানান মহল থেকে আসছে। ফলে এই সরকারের কাছে যেমন আমরা আনএক্সপেক্টেড মানে আহামরি অনেক প্রত্যাশা করতে পারি না, আবার ন্যূনতম প্রত্যাশা যেটুকু আমরা ওনার কাছ থেকে বলছি, এবং ওনারা তো নিজেদেরকে জনগণের সরকার হিসেবে দাবি করছে এবং আমরাও বলছি, আমরাই তো তাদেরকে ক্ষমতায় বসিয়েছি, তাহলে তারা এই যে ন্যূনতম যে কাজগুলো সেগুলো করতে যে ব্যর্থ হচ্ছে, এটা কিন্তু আমরা যারা জুলাই বিপ্লবে লড়াই করেছি আমাদের বুকে আসলে ব্যথা দেয়। ফলে আমরা আমাদের প্রত্যাশা থাকবে, কিন্তু যদি তারা মানে এই যে যেই কাজগুলো আমরা দেখছি অভ্যুত্থানের পরে মাজার ভাঙা, মন্দির ভাঙা, হ্যাঁ, এই যে কাজগুলো হয়েছে এগুলোর মধ্য দিয়ে কিন্তু আসলে এই প্রত্যাশা কিন্তু আমরা অর্জন করতে পারিনি। এর মানে এই না যে পুরো দায়টা আমি তাদের উপরে চাপিয়ে দিব। ঐক্য ধরে রাখতে কিন্তু আমরাই আসলে ব্যর্থ হয়েছি কিছু কিছু জায়গায়। কিন্তু এর মানে এই না যে মানে এই সরকারের কার্যক্রমগুলোকে আমরা প্রশ্নবিদ্ধ করব না। আমার মনে হয় যে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়েই আসলে বাংলাদেশ আগাতে পারবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই যে নতুন বছরে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে প্রায়োরিটি ওয়াইজ কি কাজে মনোযোগ দেওয়া দরকার, এবং মানে জরুরি ভিত্তিতে কি তাদের ঠিক করা উচিত, কোথায় তাদের মনোযোগ আসলে বেশি দেওয়া উচিত, কিভাবে দিতে পারে তারা, সেটাও একটু জানতে চাইবো আপনার কাছে। যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ম্যান্ডেট পেয়েছে আমাদের আহত এবং শহীদ ভাইদের আত্মত্যাগের বিনিময়ে। সো আমাদের সবচেয়ে এখন বেশি গুরুত্ব সেটা হলো স্বাস্থ্য খাতে, যেটি আমরা জানি যেভাবে আপনার 15 জুলাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা করা হয়, পরবর্তী সময়ে যেভাবে তাদের স্বৈরাচারী যে শাসক ছিল সেই শাসক দ্বারা আমরা যেভাবে নির্যাতিত হয়েছিলাম, আমরা দেখেছি হসপিটালে কিভাবে আমরা চিকিৎসা খাতে দুর্নীতি এবং আমরা কিভাবে চিকিৎসা পাইনি। আমাদের এই স্বাস্থ্যখাতটাকে আমাদেরকে আসলে নতুনভাবে সাজানো এবং আসলে আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে সেটি নিশ্চিত করা, এবং আমাদের যাতে জনমানুষের ভোগান্তি না হয় এই বিষয়গুলোকে টার্গেট রেখে জনমানুষের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সেটি প্রতিফলিত যেতে হয়। এই সরকার এই ম্যান্ডেট পাওয়া সরকারকে এটি মাথায় রাখা উচিত। আমি সুমা শায়না আপনার কাছে জানতে চাইবো, কি বলে মনে হয় আপনার যে এই সরকারের আসলে এই বছরে কোথায় কোথায় আসলে মনোযোগ দেওয়া জরুরি ভিত্তিতে দরকার? দেখুন, একটা বিষয় আমি খুবই মানে উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি যে আসলে এ সময় আইনের শাসনটা একেবারেই দুর্বল হয়ে পড়েছে। আপনি জানেন যে একদিকে যেমন মানে অপরাধ প্রবণতা বাড়ছে, চুরি ডাকাতিও কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে। আমরা জানি যে অভ্যুত্থান পরবর্তী সময় পুলিশের অবস্থানের কারণে আমাদের কিছু মানে আইনের শাসন কায়েম করতে কিছু দুর্বলতা হচ্ছে, কিন্তু আমি প্রত্যাশা রাখবো যে আসলে মানে 25-এর এই শুরুর দিকে সবার প্রথমে সে আইনের শাসনের দিকে মনোযোগ দেবেন। একদিকে মানে এই অন্যায়গুলোর বিরুদ্ধে যাতে একটা গড়ে ওঠে, কারণ অপরাধ যেভাবে বাড়ছে, যেহেতু আইনের শাসনটা অত শক্তভাবে নাই, যার ফলে আমরা দেখছি যে অপরাধ প্রবণতা অনেক বাড়ছে। ফলে আমরা এই দিকটাতে একটা মনোযোগ দেওয়া দরকার। এবং আমার মনে হয় যে শেখ হাসিনা যে গণহত্যার সাথে জড়িত ছিল তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে গণহত্যার বিচারটা আমার মনে হয় অতি সত্বর করা দরকার। কারণ আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধে যখন সেই সময়কার যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে তাদের পর্যাপ্ত মানে সেই সময় যথাযথ বিচার হয়নি বলে কিন্তু পরবর্তীতে সেটাকে নিয়ে রাজনীতি করার একটা সুযোগ তৈরি হয়েছে। ফলে আমরা চাই না যে 24-কে নিয়েও কেউ আবার রাজনীতি করার সুযোগ পাক। ফলে এই অন্তর্বর্তীকালীন সরকার যেন এই গণহত্যার সাথে জড়িত যতগুলো মানুষ আছে তাদেরকে যথাযথ বিচারের আওতায় আনে, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনে। এর মধ্য দিয়ে কিন্তু আমরা আসলে একটা মানে ন্যায় বিচারের গ্রাউন্ড তৈরি করতে পারবো। আদারওয়াইজ যেটা হবে যে সমাজের এই বৈষম্যগুলো বজায় থাকবে। আজকে এই গণহত্যার বিচার না করতে পারি, তাহলে এরা যদি সমাজে পুনর্বাসিত হয়, যতই আমি এদের নিষিদ্ধ করি না কেন, সামাজিকভাবে এরা আবার কিন্তু সেই অপকর্মের সাথে জড়িয়ে পড়বে, এবং এদেরকে কিন্তু আমি নিষিদ্ধ করে কোনোভাবেই সোসাইটি থেকে আলাদা করতে পারবো না। এগুলো একটা দিক। আর আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যেটা করা দরকার, যে প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে মানে রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত যে কনভারসেশনগুলো হচ্ছে সেগুলোর স্বচ্ছতা বজায় রাখা। মানে আমরা দেখছি যে একদিকে মবের মুখে পড়ে
সরকার নানান ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, আরেকদিকে আমরা দেখছি যে মানে অনেক দল অভিযোগ করছে যে তাদেরকে মতামত নেওয়া হচ্ছে না। ফলে এই সরকার সকলের সাথে সহাবস্থান যাতে নিশ্চিত করতে পারে, কারো চাপে এসে যেন কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, গণতান্ত্রিক প্রক্রিয়া যেন সে চালু রাখে এবং একটা গণতান্ত্রিক দেশ যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা পেতে পারি, সেই দিকে আমার মনে হয় সবচেয়ে বেশি মানে আজে বাজে দিকে নজর না দিয়ে প্রথমে এই গণতান্ত্রিক সংস্কারগুলোর দিকে নজর দেওয়া দরকার, যেগুলো ইতিমধ্যে কিছু করেছে। কিন্তু আমি দেখছি যে গত আমলে যে শিক্ষা কারিকুলাম চালু হয়েছিল 2021, সেটার মধ্য দিয়ে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষায় কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হয়েছে। ফলে এই শিক্ষা খাতেও কিন্তু তাদের মনোযোগ দেওয়া দরকার, কারণ করোনাকালে ছেলেমেয়েরা শিক্ষা পায়নি, তার পরবর্তী সময়ে এই যে একটা ধস, ফলে এই যে ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা এইটাকে একটা মানে একটা ভিতের ওপরে দাঁড় করিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের ওপরেই পড়েছে এই ক্রান্তিকালে। ফলে আমার প্রত্যাশা থাকবে যে শিক্ষা খাতকে সে গুরুত্ব দিয়ে দেখবে এবং প্রত্যেকটা ক্যাম্পাসে যে ছাত্র সংসদ নির্বাচন এটা অতি সত্বর যাতে তারা দেয়, এতে করে ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। আর এ সময় যে সিদ্ধান্তগুলো শিক্ষার্থীদের ম্যান্ডেট ছাড়া হচ্ছে সেগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। জনাব সুহাস, আমরা যেটা সুমাইয়া শায়না বললেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে এই সরকারের কমিউনিকেশনের গ্যাপ আছে এবং কিন্তু বিগত কিছুদিন আগে মানে 2024 শেষ হওয়ার ঠিক কদিন আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বললেন যে উনি আসলে নির্বাচনবিহীন বা অনির্বাচিত একটা সরকার এভাবে চালাতে পারে না, একটা দেশ চালাতে পারে না আসলে। তো আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে 2025 যেহেতু আমরা শুরু করলাম, কি মনে হয় যে সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে হলো যে এই বছর নির্বাচন দিতে পারে কিনা? দেখুন, আমাদের যে 4 তারিখে যে ঘোষণাটি হয়েছে যে আমাদের যে ফ্যাসিবাদ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটি যতদিন পর্যন্ত আমাদের এখন এক দফা দাবির মধ্যেই আমরা রয়েছি, আমাদের এক দফা দাবি এবং নতুন সংস্কারের যে কথা বলছি, সংস্কার যতদিন হচ্ছে না ততদিন আমরা নির্বাচনের চিন্তাও করছি না। উনি সেই কথাটাই বলেছেন যে সংস্কারের নামে, যে সংস্কারের নামে হলো যেটা অনির্বাচিত সরকার এতদিন আসলে দেশ চালাতে পারে না। দেখুন, সংস্কারের নামে আসলে সংস্কার কোনো পলিটিক্যাল পার্টি করবে নাকি আমাদের যে বিপ্লবী ভাইয়েরা আত্মত্যাগের বিনিময়ে যারা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে ম্যান্ডেট দিয়েছে তাদেরকে আমরা বেশি মূল্যায়ন করব, নাকি ওই যে কোনো রাজনৈতিক দলের একজন মহাসচিব বললেন একটা কথা তাকে বেশি আমরা মূল্যায়ন করব? তো আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে ধরেন একটি রাজনৈতিক দলের মহাসচিব যদি কি বললো না বললো সেটা নিয়ে প্রশ্ন না থাকে, আপনার কি মনে হয় যে বর্তমানে মেজরিটি অফ বাংলাদেশের নাগরিক যারা আসলে ভোটার তারা কি আসলে এভাবেই চাচ্ছে যে তারা আসলে নির্বাচন চাচ্ছে না? মানে আপনার কি মনে হয় যে মহাসচিব কি ভুল বলেছেন এই কথাটি? বিপ্লবী জনমানুষ এখনো চায়, জনমানুষ চায় সংস্কার, এটি আমরা জানি। যদি আপনি জনমানুষ যদি সংস্কার যদি না চেত তাহলে আমাদের এই গভর্নমেন্টও কিন্তু ওই স্বৈরাচার হাসিনার মতো সরে যেতে 2 মিনিট সময় থাকতো না। হ্যাঁ, ওনার হয়তো 16-17 বছর লাগছে, আমাদের এই সরকারে একদিনও লাগবে না যদি জনমানুষ যদি নির্বাচন চায় এবং এই সরকারকে যদি না ম্যান্ডেট দেয়। বিষয়টি হচ্ছে স্পষ্ট ক্লিয়ার, জনমানুষ এটি চাচ্ছে না, কোনো একটি পলিটিক্যাল দল তাদের স্বার্থের কারণে তারা নির্বাচন বা ইলেকশন চাচ্ছেন গণতান্ত্রিক ওয়েতে, কিন্তু আমরা গণতান্ত্রিক পরিবেশটাতেও আগে তৈরি করতে হবে আমাদেরকে। জি, মানে সেটা তো আসলে বোধহয় তাদের আসলে আমরা যদি গণতন্ত্র, যেহেতু আপনি বললেন গণতন্ত্র শব্দটি আপনি উচ্চারণ করলেন, নির্বাচন চাওয়া তাদের আসলে গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে, সেটা আসলে পাবে কি পাবে না সেটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আপনার কাছে একটু জানতে চাইব সুমাইয়া শায়না, সেম প্রশ্নের উত্তর যে বিএনপির মহাসচিব যেটি বললেন যে সংস্কারের নামে একটি অনির্বাচিত ক্ষমতাসীন দল বা অন্তর্বর্তীকালীন সরকার তো এভাবে আসলে দেশ চালাতে পারে না, আপনার মন্তব্য জানতে চাচ্ছি। এখানে অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে অনেকগুলো মানে রাজনৈতিক দলের স্ট্যান্ড দেখলে মানে হাস্যকরই লাগে আসলে। যেমন ধরেন ক্যাম্পাসে একদিকে ছাত্র দল সে নির্বাচন চাচ্ছে না, ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছে না, অন্যদিকে আমি যদি শিবিরকে দেখি সে নির্বাচন চাচ্ছে, কারণ তার জন্য সেই গ্রাউন্ডটা প্রস্তুত। ঠিক অপর পাশে যদি আমি জাতীয় রাজনীতির দিকে খেয়াল করি তাহলে আমি দেখব যে এখানে যে কি বলে জাতীয়তাবাদী দল যেটা বিএনপি হচ্ছে সে চায় যে নির্বাচনটা অতি দ্রুত হয়ে যাক, অন্যদিকে জামাত চাচ্ছে না, কারণ তার গুছিয়ে উঠতে একটু সময় লাগবে। ফলে এই যে পরিস্থিতি, এটা হচ্ছে দিন শেষে ধরেন অভ্যুত্থান পরবর্তী সময় নিজেদের আখের গুছিয়ে নেওয়ার যে প্ল্যান, তার নিজের যে মানে কনভিনিয়েন্স অনুযায়ী সে নির্বাচন চাচ্ছে, কেউ চাচ্ছে না। ফলে এগুলো খুব গুরুত্ব দেওয়ার ব্যাপার না, এবং আমি মনে করি যে এগুলো খুব ইয়ার ব্যাপার না। যতদিন লাগে সংস্কার করার আমার মনে হয় সেই সময়টা এই সরকারকে দেওয়া দরকার। কিন্তু তার মানে এই না যে আমি নির্বাচন চাই না। আমি যখন গণতন্ত্রের কথা বলি তখন গণতন্ত্রের প্রধান শর্ত হচ্ছে নির্বাচন। ফলে নির্বাচনকে আমি এড়িয়ে যেতে পারি না।
তো আমি সেদিক থেকে মনে করি যে ডক্টর ইউনূস যেহেতু বলেছেন যে 25 সালের শেষে অথবা 26 সালের শুরুর দিকে নির্বাচন দিতে পারে, আমার মনে হয়নি সেটা অযৌক্তিক সময় সে দাবি করেছে। আমার মানে মনে হচ্ছে সেটা যে, যাই হোক না কেন একটা যৌক্তিক সময়। অ্যাকসেপ্টেবল ব্যাপার, সেটা আসলে সবাইকে আপনি যেটা বললেন সবাইকে আসলে কমিউনিকেট করে তারপরে এটা একটা মিডল গ্রাউন্ডে আসতে হবে। চলুন আমরা এখন জাতীয় নির্বাচন থেকে সরে যাই, আমরা একটু হলো যে লোকাল বাজারে চলে যাই। আমরা কথা বলবো যে এই বছরে আপনার কি মনে হয় যে এই মুহূর্তে যে সবচেয়ে বেশি, যদি আমরা জনমানুষের প্রধান সমস্যার কথা বলি, নিরাপত্তা তো আসে দ্বিতীয়তে, সবার প্রথম তো মানুষ আসলে খেয়ে বাঁচতে চায়, পেট। তো সেই স্থান থেকে আপনার কি মনে হয় যে এই গত বছরে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ছিল সেটা এই বছরে কমবে কি বাড়বে? সামনে রমজান আসতেছে, আর রমজানে প্রত্যেক রমজানে আমরা দেখি যে বাজার দ্রব্য কিভাবে মানে বৃদ্ধি থাকে। বাজার নিয়ন্ত্রণের জন্য একটি দেখেছেন যে বিভিন্ন সময় আমাদের বাজার নিয়ন্ত্রণের জন্য কমিটি গঠন করা হয়েছে, টাস্ক ফোর্স কমিটি। সো এই ফোর্স কমিটি এগুলো কাজ করবে বাজার কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং জনমানুষের জন্য কিভাবে সহজ সুলভ মূল্যে কিভাবে তারা দ্রব্য কিনতে পারে। এই জন্যই এই আমাদের টাস্ক ফোর্স গঠন হয়েছে এবং কাজ করে যাচ্ছে। আশা করি গত বছরের চেয়ে এই বছরে আমরা দ্রব্যমূল্য জনমানুষের একটি যে বাজার দেখতে যাচ্ছে, যে প্রত্যাশা অনুযায়ী দ্রব্যমূল্য কিনতে যাচ্ছে, সেটি আমরা দেখতে পাবো। আমি আপনার কাছে এই সেম প্রশ্নের উত্তরটাই চাবো। আচ্ছা, আমি এই প্রোগ্রামে আসব, আমাকে আসলে এই বছর কেমন হবে, কেমন কাটবে, কেমন চাই, এই সম্পর্কে আমি আমার এক মানে পরিচিতাকে আমি যখন বললাম যে কি বলবো বলো, তখন সে বললো সে অনেকক্ষণ ভাবলো, তারপর সে বললো যে আচ্ছা তুমি বললো যাতে সামনের বছর স্টুডেন্টরা মুরগি কিনে খেতে পারে। তো আসলে ব্যাপারটা খুবই প্যাথেটিক যে ধরেন আজকের দিনে স্টুডেন্ট বলি বা নিম্ন মধ্যবিত্ত মানুষ বলি, আজকে আমি ইডেন কলেজে পড়ি, তো নাম নিতে পারেন। হ্যাঁ, আমি ইডেন কলেজে পড়ি। তো ইডেন কলেজের ঠিক মানে আমি বঙ্গমাতা হলে থাকি, বঙ্গমাতা হলের পাশেই পলাশীর মোড়ে আসলে টিসিবির লাইন। আজকে সকাল থেকে সেখানে হচ্ছে চেঁচামেচি, আমরা একসময় মনে করলাম মারামারি হয়তো লাগছে, আমরা গিয়ে হচ্ছে জানালা দিয়ে দেখছিলাম মানে উকি দিয়ে যে ঘটনা কি। সেখানে আসলে জুতোর দিকে তাকালে আপনি দেখবেন যে সেই জুতোতে যেমন একদম স্যান্ডেল আছে, ঠিক শুও আছে। ফলে কোন জায়গায় আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকছে, যেখানে গিয়ে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত সকলকেই কিন্তু টিসিবির লাইনে দাঁড়াতে হচ্ছে এবং সেটা নিয়ে রীতিমতো ঝগড়াঝাটি হচ্ছে সেখানে। ফলে এই যে 16 বছরে আমি দেখেছি যে সিন্ডিকেট, আমি দেখেছি জিনিসপত্রের দাম, কিন্তু আমি অভ্যুত্থানের পরবর্তীতে আমি শুধু বারবার শুনছি যে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। কিন্তু আপনি বলেন যে একটা রাষ্ট্রে যেই মানে গত আমলে শেখ হাসিনার মন্ত্রীদের মুখে আমরা এই ধরনের কথা শুনেছি, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে, আমরা কি করব? তাহলে এই সরকারের মুখে যদি আমার এই কথা শুনতে হয় তাহলে আমাকে আসলে হতাশই হতে হয় এবং দীর্ঘশ্বাস ছাড়া আমার আসলে কোনো উপায় থাকে না। ফলে আমি মনে করব সত্যি মানে এটা মানে সুশীলদের মতো শুধু বলে যাওয়া না, এটা আমার ভেতরকার আর্তনাদ যে সত্যি যেন সবাই ছাত্ররা, কৃষকরা, দিনমজুররা যাতে মাংস কিনে খেতে পারে, এই স্বাধীনতা আসলে যাতে পাই 25 সালে, এটাই আমার প্রত্যাশা। আসলে এর বেশি আসলে কিছু চাওয়ার নেই। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ সুহাস, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং মন্তব্য জানানোর জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর কাটুক নিরাপত্তায়, স্বস্তিতে এবং ভালোভাবে। আপনারা সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন।